ওকে। আপনি কি বলতে চান? এগুলাই কি? আমার সাধারণত কেউ কিছুই করছে না নাকি? আমার বড় কিছু আমাকে বলে যাবে অন্ধকার বানানো নিয়ে ব্যস্ত বলতে পারলে এটা করুন, এটা করুন। যাওয়া আগে থেকে দিয়ে দাও, তারপরে বড় আচ্ছা। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আর বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। বাংলা আজকে 3 নম্বর ক্লাস। হুম, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন, হ্যাঁ? হুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, হ্যাঁ। ওকে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাদের কমেন্টটা ইয়ে করে দেন, হ্যাঁ। কমেন্টে ক্লিক করেন, চলে আসুন পেপার সঙ্গে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, তবে দেখেন, বাংলা 3 নম্বর ক্লাসে আমরা ধ্বনি 2 নম্বর ক্লাসে আমরা ধ্বনি প্রকরণ পড়েছিলাম। ধ্বনি প্রকরণ পড়তে গিয়ে আমরা আহ দ্বিস্বর, হুম, জয়ী স্বরধ্বনি এগুলো পড়েছি। আজকে আমরা যেটা পড়বো, আমরা বাকি অংশটুকু পড়বো। বাকি অংশটুকু পড়ার পূর্বে আমরা স্বরধ্বনি সম্পর্কে আরেকটু আলোচনা করে ব্যঞ্জনধ্বনিতে যাব, ঠিক আছে? দেখেন, আপনারা একটা চার্ট আঁকাবেন, ছক করবেন। এরকম একটা ছক করবেন, খাতার মাঝে একটা ছক করবেন। এরকম একটা খাতার মাঝে ছক করবেন। এই ছকটা আপনি যাতে আপনি যাতে এদিক থেকে 4টা, এদিক থেকে 3টা, হ্যাঁ, আপনি যাতে একটা বর্ণ লিখতে পারেন। রস্বই, রস্বউ, এ, এ। একটু ছক করবেন, হ্যাঁ।
আপনারা এই ছকটা একটু আঁকবেন। ওকে, আচ্ছা, ছকটা আঁকার পরে দেখেন এখানে যে 7টা বর্ণ আছে, এই 7টা বর্ণ হচ্ছে মৌলিক স্বরবর্ণ বা মৌলিক স্বরধ্বনি। বর্ণ না বলি, কারণ এটাকে ধ্বনি বলি, কারণ এটা ধ্বনি। ঠিক আছে, এটার কোনো লিখিত রূপ নাই। তো যাই হোক, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনির বৈশিষ্ট্য, ঠিক আছে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, দেখেন একটু তাকাবেন, এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি, দেখেন এই যে এই কলমে আমরা যেটা দেখছি, এটাতে আমরা যেটা দেখছি, আর এই যে মাঝে যেটা দেখছি, ঠিক আছে, এইটাকে বলা হয় সম্মুখ স্বর। কি স্বর? সম্মুখ স্বর। এইটাকে বলা হয় পশ্চাৎ স্বর। কি স্বর? পশ্চাৎ স্বর। এটাকে বলা হয় কেন্দ্রীয় স্বর। কি স্বর? কেন্দ্রীয় স্বর। এখন কথা হলো, এইটা সম্মুখ, ওইটা পশ্চাৎ, আর এটা কেন্দ্রীয়, কিসের ভিত্তিতে? মানে কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে এটা কেন্দ্রীয়, এটা পশ্চাৎ, এটা সম্মুখ, কিসের ভিত্তিতে? দেখেন, আমরা যখন এই বর্ণগুলো উচ্চারণ করি, যেমন যখন রস্য ই বলি, রস্য ই, দেখবেন আমাদের জিহ্বাটা মুখের সামনে চলে আসবে। রস্য ই, জিহ্বার সামনে। এ, জিহ্বার সামনে। এ, জিহ্বার সামনে। আর যখন আপনি রস্য উ উচ্চারণ করবেন, তখন জিহ্বাটা ছোট হয়ে ভিতরের দিকে চলে যাবে। রস্য উ, ও, অ, দেখেন জিহ্বাটা ছোট হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে। এই যে ছোট হয়ে ভিতরের দিকে যাওয়া, এই যাওয়াটাকে বলা হচ্ছে কি? জিহ্বা পেছনে থাকতে চায়, এই জন্য এটাকে বলা হচ্ছে পশ্চাৎ। আর এই কয়েকটা ধ্বনি উচ্চারণে জিহ্বার সামনে থাকতে চায়, এই জন্য এই কয়েকটা ধ্বনিকে বলা হয় সম্মুখ ধ্বনি। আর এই যে আ ধ্বনি, এই আ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা একেবারে সামনেও আসে না, ভেতরেও যায় না, একেবারে মাঝামাঝি অবস্থানে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? কেন্দ্রীয় ধ্বনি। কি ধ্বনি? কেন্দ্রীয় ধ্বনি। আরেকটা ব্যাপার হলো, দেখেন, আপনি যখন রস্য ই বলেন, আপনার ঠোঁট এরকম চেপ্টা হয়ে যায়। যখন আপনি রস্য উ বলেন, ঠোঁট আপনার গোল হয়ে যায়। যখন আপনি এ বলেন, তখন ঠোঁট চ্যাপ্টা হয়। যখন আপনি অ বলেন, তখন ঠোঁট গোল হয়। যখন আপনি এ বলেন, ঠোঁট এরকম আরো চ্যাপ্টা হয়। আপনি যখন অ বলেন, ঠোঁটটা আরো গোল হয়। অর্থাৎ এই কয়েকটা বর্ণ উচ্চারণ করার সময় ঠোঁট গোল হয়ে যায়। এই জন্য এদের আরেকটি নাম হচ্ছে কি? গোলাকৃত। এদের আরেকটি নাম কি? গোলাকৃত। আর এই সম্মুখ স্বরের আরেকটি নাম কি? সম্মুখ স্বরের আরেকটি নাম হলো প্রসৃত। কি নাম? প্রসৃত। প্রসৃত। তাহলে প্রসৃত বা সম্মুখ, আর পশ্চাৎ বা গোলাকৃত। কথা কি বোঝা গেল? তাহলে আমরা যে বিষয়টা বলছি, জিহ্বার অবস্থান, অর্থাৎ জিহ্বা উচ্চারণ করার সময় সামনে থাকতে চায়, এই জন্য সম্মুখ। আর সম্মুখ ধ্বনিগুলো হলো প্রসৃত। আর জিহ্বা পেছনে থাকতে চায়, তাই এটা পশ্চাৎ। পশ্চাৎ ধ্বনিগুলো গোলাকৃত। আর এই যে মাঝে যেটা আছে, সেটা হচ্ছে কেন্দ্রীয়। এই কেন্দ্রীয় ধ্বনির একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে নির্লিপ্ত। নির্লিপ্ত। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় নির্লিপ্ত। ওকে, এটাকে বলা হয় কি? নির্লিপ্ত। আচ্ছা, ওকে, এরপরে আসেন, এরপরে আসেন আরেকটি ব্যাপার এই জায়গাতে আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, আমি যখন এই রস্বই ধ্বনি উচ্চারণ করি, রস্ব ই, ঠোঁট কাছে থাকে। যখন আমি এ বলি, এ বলি, ঠোঁট একটু দূরে যায়। যখন আমি এ বলি, ঠোঁটটা আরেকটু দূরে যায়। যখন আমি আ বলি, তখন ঠোঁটটা আরো দূরে চলে যায়। দেখেন, যখন রস্য ই বলি, আমরা রস্য ই, তখন ঠোঁট যতটা নিকটে থাকে। যখন আমরা এ বলি, ঠোঁটটা আরেকটু দূরে যায়। যখন আমরা এ বলি, এ, তখন ঠোঁটটা আরো দূরে চলে যায়। আর যখন আ বলি, তখন ঠোঁটটা আরো দূরে, মানে দূরত্ব আরো বেড়ে যায়। অর্থাৎ দুই ঠোঁটের মাঝের যে গ্যাপ বা ফাঁকা অংশ, এই ফাঁকা অংশটা এই এদিক থেকে উপর থেকে নিচে নামার সময় দূরত্বটা বাড়তে থাকে। যখন দূরত্বটা বাড়তে থাকে, তখন সেটাকে বলা হয় বিবৃত। মানে দূরত্ব যখন বেড়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হয় বিবৃত। আর দূরত্বটা যখন কম থাকে, তখন সেটাকে বলা হয় সংবৃত। অর্থাৎ এই যে সামনের যে, সরি, সবার উপরে যে বর্ণগুলো আছে, ধ্বনিগুলো আছে, এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে সংবৃত। সংবৃত। আর সবার নিচে যে বর্ণগুলো আছে, বর্ণ ধ্বনিগুলো আছে, মানে ধ্বনি আছে, সেটাকে বলা হচ্ছে বিবৃত। আর আরেকটি ব্যাপার হলো, এই যে সংবৃত, আমি মাঝে দুইটা পাচ্ছি, এটা হচ্ছে কি? সংবৃতের কাছাকাছি, এই জন্য এটাকে বলছি অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত। আর এইটা হচ্ছে বিবৃতের কাছাকাছি, এই জন্য এটাকে বলছি কি? অর্ধ বিবৃত।
তাহলে দেখেন আমি যে বিষয়টা আপনাকে বলছি, আপনাদের বলছি, সেটা হচ্ছে এই রস্বই ধ্বনির আমরা তিনটা বৈশিষ্ট্য পেয়েছি। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য পেয়েছি রস্বই ধ্বনির। একটা বৈশিষ্ট্য কি? সম্মুখ প্রস্থিত। আরেকটা বৈশিষ্ট্য কি? সংবৃত। তাহলে এই রস্বই ধ্বনির বৈশিষ্ট্য হচ্ছে সম্মুখ, প্রস্থিত, সংবৃত। তিনটা বৈশিষ্ট্য আমরা অলরেডি পেয়ে গেছি। কথা বুঝেছেন? আচ্ছা, এরপরে দেখেন আরেকটি ব্যাপার, দেখেন এখানে এই যে সংবৃত বলছি, অর্থাৎ শুধু রস্বই না, সংবৃত মানে এই রস্যুটাও সংবৃত। কেন? আপনি দেখেন রস্যু যখন বলছেন তখন ঠোঁট অনেক কাছে থাকছে। আপনি যখন ও বলছেন, রস্য উ যখন বলছেন ঠোঁট অনেক কাছে থাকছে। যখন আপনি ও বলছেন একটু দূরত্ব বাড়ছে। যখন আপনি অ বলছেন দূরত্বটা আরো বেড়ে যাচ্ছে। আর যখন আপনি আ বলছেন দূরত্বটা আরো বেড়ে যায়। অর্থাৎ যখন দূরত্বটা বেশি হচ্ছে তখন সেটা বিবৃত, আর যখন কম হচ্ছে তখন সেটা সংবৃত। যখন কমের চেয়ে একটু বেশি হচ্ছে, অর্থাৎ কমের কাছাকাছি, তখন সেটাকে বলছে অর্ধ সংবৃত। আর যখন বেশির কাছাকাছি সেটাকে বলছে অর্ধ বিবৃত। আমার কথা মনে হয় বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে দেখেন এই যে আমরা যদি এইভাবে হিসেব করি, দেখেন 1 2 3 4, চারটা ঘর আছে না? এই চারটা ঘরের সবচেয়ে উপরের ঘর কোনটা? এইটা। যেহেতু উপরের ঘর, এটাকে আমরা বলবো কি? উচ্চ। এই ঘরের বর্ণগুলোকে বলবো উচ্চ, আর এই ঘরের বর্ণগুলোকে বলবো কি? নিম্ন। কি বলবো? নিম্ন। আর এই যে উচ্চের কাছাকাছি, তাই এটাকে বলবো উচ্চ মধ্য, কারণ এটা মাঝে আছে কিন্তু উচ্চের কাছাকাছি। তাহলে এটাকে বলবো উচ্চ মধ্য। আর এটাও মাঝে আছে কিন্তু নিম্নের কাছাকাছি, এই জন্য বলবো কি? নিম্ন মধ্য। এবার দেখেন প্রত্যেকটা বর্ণের চারটা করে বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। প্রত্যেকটা বর্ণের আমরা চারটা করে বৈশিষ্ট্য পেয়ে গেছি। একটা বলছি রসৌ ধ্বনির বৈশিষ্ট্য কি বলছি? রসৌ ধ্বনির বৈশিষ্ট্য বলছি পশ্চাৎ, বলছি গোলাকৃত, বলছি সংবৃত, বলছি কি আর আরেকটি বলছি, সেটা হচ্ছে কি? উচ্চ ধ্বনি। উচ্চ ধ্বনি, অর্থাৎ এই জায়গাতে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি চারটি করে। কথা বুঝলেন কি বুঝলেন না বলেন, আওয়াজ দেন। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন বৈশিষ্ট্যগুলো, বৈশিষ্ট্যগুলো ধরতে পারবেন কিনা। এখন দেখেন এই যে এই বর্ণগুলোকে যে উচ্চ বলছি, ওপরে আছে এই জন্য কি উচ্চ বলছি? না, এই জন্য উচ্চ বলছি না। এই ওপরের ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জিহ্বা ওপরে থাকে। এই যে জিহ্বাটা আছে না আমাদের, এই জিহ্বাটা একটু ওপরে থাকে। যখন আপনি রস্বই বা রস্য উচ্চারণ করেন জিহ্বাটা ওপরে থাকে। যখন আপনি এ বা ও উচ্চারণ করেন জিহ্বাটা একটু নিচে নামে। যখন আপনি এ বা অ উচ্চারণ করেন জিহ্বাটা আরেকটু নিচে নামে। যখন আপনি আ উচ্চারণ করেন জিহ্বাটা একেবারে নিচে নেমে যায়। এই যে জিহ্বার উপরে ওঠা নিচে নামা, যে এই যে আপ ডাউন, এটাকে বলা হচ্ছে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। কথা বুঝেছেন? এই দৃষ্টিকোণ থেকে বিভাজন করা হয়েছে। ওকে, তাহলে এটা ছিল আমাদের মৌলিক স্বরের বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখন আমরা প্রত্যেকটা স্বরের চারটা করে বৈশিষ্ট্য বলতে পারবো। আচ্ছা, এরপরে আসেন ব্যঞ্জন বর্ণ। এরপরে আসেন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ। ওকে, দেখেন ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন, আগে ব্যঞ্জন ধ্বনিটা আমরা জানি। ব্যঞ্জন ধ্বনিটা কি? যে সকল ধ্বনি উচ্চারণের সময়, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস তাদের কি বলে? তাদের ব্যঞ্জন ধ্বনি বলে।
ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন ধ্বনি লিখিত রূপকে ব্যঞ্জন বর্ণ বলে। আচ্ছা, এবার দেখেন ব্যঞ্জন বর্ণ কতটি? 39টি। আর মৌলিক ব্যঞ্জন কতটি? মৌলিক ব্যঞ্জনের সংখ্যা কতটি? 30টি। দেখেন আমি বলেছি ব্যঞ্জন বর্ণ 39টি আর মৌলিক ব্যঞ্জনের সংখ্যা হচ্ছে 30টি। আমি দুইটা তথ্য বলেছি, ব্যঞ্জন বর্ণ 39টি আর মৌলিক ব্যঞ্জন 30টি। দুইটা তথ্য বলেছি, এই দুইটা তথ্য একটু নোট করবেন। হুম। আচ্ছা, তাহলে দেখেন এখানে বলছে কি মৌলিক ব্যঞ্জন 30টি। ওকে, আমরা একটু ব্যঞ্জন বর্ণগুলো লিখবো। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণগুলো আমরা লিখবো। দেখেন ক, খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, অন্তস্থ জ, সরি, র, ল, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, দন্তস্ব, হ। তারপরে কি? দেখেন আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে যেগুলো লিখেছি সেগুলো মৌলিক নয়, এই 9টা বাদ পড়েছে। অর্থাৎ মৌলিক বলেছি কয়টা? মৌলিক বলেছি 30টাকে মৌলিক ব্যঞ্জন বলেছি। 30টা বর্ণ যদি মৌলিক ব্যঞ্জন হয় তাহলে বাকি থাকে কয়টা? বাকি থাকে 9টা বর্ণ। এই 9টা বর্ণ কখনোই মৌলিক ব্যঞ্জন নয়, অর্থাৎ এদের কোনো উচ্চারণ নাই। এদের লিখিত রূপ আছে কিন্তু উচ্চারিত রূপ নাই, এই জন্য এরা শুধু বর্ণ কিন্তু ধ্বনি নয়। শুধু আপনারা মনে রাখবেন যে মৌলিক ব্যঞ্জন 30টি। মৌলিক ব্যঞ্জন কয়টি? 30টি। 39টি বর্ণের মধ্যে 30টি বর্ণ মৌলিক ব্যঞ্জন, আর বাকি যে 9টা আছে এই 9টা মৌলিক ব্যঞ্জন নয়, কারণ তাদের কোনো উচ্চারিত রূপ নাই,
শুধু লিখিত রূপ আছে। এই 9টা বর্ণ কোনগুলো? এই যে দেখেন ব্ল্যাক কালার দিয়ে আমি যেগুলো রেখেছি, এগুলোই হচ্ছে কি মৌলিক ব্যঞ্জন নয়, বা এরা শুধু বর্ণ, ধ্বনি নয়। কথা বুঝেছেন? এতটুকু শুধু জেনে রাখিয়েন তাহলেই হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝছেন। শুধু মনে রাখবেন, হ্যাঁ, যে এই কয়েকটা বর্ণ মৌলিক নয়, তাহলেই হবে। ওকে। আচ্ছা, এখন দেখেন এই ব্যঞ্জন বর্ণগুলোকে আহ এখন কথা হলো দেখেন, এই যে ক থেকে ম পর্যন্ত, অর্থাৎ এই যে ক, এই ক থেকে ম পর্যন্ত বর্ণ কয়টা বলেন তো? বর্ণ কয়টা ক থেকে ম পর্যন্ত? ক থেকে ম পর্যন্ত বর্ণ 25টা। কয়টা? 25টি। কয়টি বর্ণ? 25টি বর্ণ। এই 25টি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। কিন্তু যদি বলা হয় ধ্বনি কয়টি, ক থেকে ম পর্যন্ত ধ্বনি কয়টি, তাহলে উত্তর হবে 23টি। কারণ এই দুইটা বর্ণ, এই দুইটা ধ্বনি না। তাহলে ধ্বনির কথা বললে 23, আর বর্ণের কথা বললে 25। ক থেকে ম পর্যন্ত বর্ণ কতটি? বর্ণ যদি বলে 25, আর যদি বলে ধ্বনি কতটি, তাহলে উত্তর হবে 23। কথা বুঝলেন কিনা বলেন? আচ্ছা, তাহলে বর্ণের কথা বললে 25, আর ধ্বনির কথা বললে 23। এবার আসেন ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বলা হয় কি? বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় বর্ণ। আচ্ছা, বর্গ বা পর্ব বলা হয়। বর্গ বা পর্ব, ঠিক আছে? বর্গ বা পর্ব বা সারি, ঠিক আছে? সারি। দেখেন এই যে প্রথম এই 25টি বর্ণের কথা আমি বলছি, এই যে 25টি বর্ণ, এই 25টি বর্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি দেখেন, প্রথম যে লাইনটা আছে, এই লাইনের বর্ণগুলো একটা নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারিত হয়। এই জন্য ক থেকে ম পর্যন্ত, ক থেকে উ পর্যন্ত যে 5টি বর্ণ আছে, এই 5টি বর্ণের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারিত হয়। এই যে নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারিত হয়, এই দিকের বিবেচনা করে এদেরকে একটা পর্ব বলা হয়, বা এদেরকে একটা বর্গ বলা হয়, বা এদের একটা সারি বলা হয়। এই সারির বর্ণগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হয়। কোথা থেকে? কণ্ঠ থেকে উচ্চারিত হয়। তাহলে দেখেন এই যে এই পর্ব বা এই বর্গ বা এই সারির প্রথম বর্ণটা হচ্ছে ক। এই ক অনুসারে এটার নামকরণ করা হয়েছে ক বর্গ। এই যে চ, এই চ অনুযায়ী নামকরণ করা হয়েছে চ বর্গ। এই যে ট, ট অনুসারে নামকরণ করা হয়েছে ট বর্গ। ত, ত এর অনুসারে নামকরণ করা হয়েছে ত বর্গ। প, প অনুসারে নামকরণ করা হয়েছে প বর্গ। তাহলে দেখেন এই যে বর্গ, এই বর্গগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো কি, তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারিত হয়। এই যে ক বর্গের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে বলা হয় কি? এই বর্ণগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি। কি ধ্বনি? কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি বলা হয়। আর এই যে চ বর্গের যে বর্ণগুলো আছে, এগুলোকে বলা হয় তালব্য ধ্বনি। কি ধ্বনি? তালব্য ধ্বনি। আর এই যে ট বর্গের যে ধ্বনিগুলো আছে, এগুলোকে বলা হয় মূর্ধা ধ্বনি। কি ধ্বনি? মূর্ধা ধ্বনি। আর এই যে দেখেন ত বর্গের যে ধ্বনিগুলো আছে, এগুলোকে বলা হয় দন্ত ধ্বনি। কি ধ্বনি? দন্ত ধ্বনি। আর এই যে দেখেন প বর্গের যে বর্ণগুলো আছে, এগুলোকে বলা হয় ওষ্ঠ ধ্বনি। কি ধ্বনি? ওষ্ঠ ধ্বনি। তাহলে দেখেন এরা নির্দিষ্ট একটা জায়গা থেকে উচ্চারিত হয়। প্রথম পর্ব যেটা, প্রথম পর্ব যেটা তারা কণ্ঠ থেকে উচ্চারিত হয়। দ্বিতীয় পর্বের এরা সবাই তালব্য থেকে উচ্চারিত হয়, তালু থেকে উচ্চারিত হয়। ত বর্গের এরা সব মূর্ধা থেকে উচ্চারিত হয়, ত বর্গের এরা সব দন্ত থেকে উচ্চারিত হয়, প বর্গ এরা ওষ্ঠ থেকে উচ্চারিত হয়। আপনি বুঝবেন কিভাবে যে এরা কণ্ঠ থেকে উচ্চারিত হয়? দেখেন আপনি যখন ক উচ্চারণ করেন, তখন আপনার ফুসফুস তাড়িত বাতাস এই যে জিহ্বার গোড়া, এই গোড়াতে এসে আটকে যায়। যখন বাতাসটা ছেড়ে দেওয়া হয়, তখনই উচ্চারণ হয় ক।
খ, গ, ঠিক আছে। তারপরে আপনি দেখেন এই যে চ ছ জ ঝ যখন আপনি উচ্চারণ করেন তখন এই যে আপনার জিহ্বা, এই জিহ্বাটা কোথায় স্পর্শ করে জানেন? উপরে যে তালু আছে এই তালুতে ঘষা দেয়, চ, ছ, জ, ঝ, ঠিক আছে। এই তালুতে যে ঘষা দিচ্ছে, এই ঘষা দেওয়ার জন্য এটাকে বলছি কি তালব্য ধ্বনি। কি ধ্বনি? তালব্য ধ্বনি। তারপর দেখেন, তারপর দেখেন পরে যেটা আছে মূর্ধা। এই মূর্ধা ধ্বনিগুলো কোথায় কোথা থেকে উচ্চারিত হয়? আপনি দেখবেন আমাদের যেই আহ কি বলবো এটারে, এই যে দাঁতগুলো বসানো আছে, এই বসানোর এই জায়গাতে একটা উত্তল জায়গা আছে, দেখবেন উত্তল জায়গা, এটাকে বলা হয় মূর্ধা। আমি বাকযন্ত্র পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম। এখন দেখেন আমরা যখন ট ঠ ড ঢ উচ্চারণ করি তখন আমাদের জিহ্বাটা এভাবে উল্টে যায়, উল্টে যে মূর্ধতে যেভাবে টোকা দেয়, ট, ঠ, ড, ঢ, এর টোকা দিচ্ছে, এই টোকা দেওয়ার জন্য এটাকে বলছি কি মূর্ধাধ্বনি। তারপর দেখেন দন্তধ্বনি। দন্তধ্বনি কোনগুলো? ত থ দ থ দন্ত ন। এখন দেখেন এই যে দন্তধ্বনি ট ঠ ড ঢ, সরি, ত থ দ থ দন্ত ন, এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের যে জিহ্বাটা আছে এই জিহ্বাটা যে দাঁত কি স্পর্শ করে, দাঁত হচ্ছে ত, থ, দ, ধ, ঠিক আছে, দাঁতকে স্পর্শ করছে বলে এটার নাম বলছি কি দন্তধ্বনি। কি ধ্বনি? দন্তধ্বনি। আর অন্যদিকে দেখেন এই প ফ ব ভ ম যখন উচ্চারণ করছি তখন ঠোঁট দুইটা আটকে যাচ্ছে, বলছে প, ফ, ব, ভ, এই জন্য এটাকে বলছে কি ওষ্ঠধ্বনি। এই জন্য এটাকে বলছে কি ওষ্ঠধ্বনি। কথা কি বুঝছেন? কথা কি বুঝেছেন? বলেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন এই যে নিচের যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো কোথায় থেকে উচ্চারিত হয়? নিচের যে বর্ণগুলো আছে এগুলো কোথায় থেকে উচ্চারিত হয় দেখেন। এই যে অন্তস্থ জ, এই অন্তস্থ জ উচ্চারণ হয়, অন্তস্থ জ সমান লিখবেন বর্গীয় জ। অন্তস্থ সমান অন্তস্থ জ, অন্তস্থ জ সমান কি বর্গীয় জ। অর্থাৎ অন্তস্থ অন্তস্থ জ এই দুইটার উচ্চারণ স্থান কি এই বর্গীয় জয়ের সমতুল্য। বর্গীয় জ কোন ধ্বনি? তালব্য ধ্বনি। সুতরাং এই অন্তস্থ জ আর এই যে অন্তস্থ, এই দুইটা হচ্ছে কোন ধ্বনি? তালব্য ধ্বনি। নোট করবেন এই দুইটাও তালব্য ধ্বনি। তাহলে অন্তস্থ সমান অন্তস্থ জ আর অন্তস্থ জ সমান বর্গীয় জ। অর্থাৎ এই সবগুলো কি ধ্বনি? তালব্য ধ্বনি। কি ধ্বনি? তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি। এরপরে দেখেন এই যে র আর ল আছে, র আর ল এই দুটারে বলবেন কি? এই দুটারে বলবেন দন্ত ধ্বনি। কি ধ্বনি? কি ধ্বনি বলবেন? দন্ত ধ্বনি বলবেন, দন্ত ধ্বনি, দন্ত ধ্বনি বলবেন। তারপরে দেখেন এই যে তালব্য স আছে, তালব্য স দেখেন, তালব্য স বলছে আমি তালব্য স, অর্থাৎ তার উচ্চারণ স্থান হচ্ছে তালব্য। মূর্ধন্য স বলছে আমি মূর্ধন্য স, অর্থাৎ তার উচ্চারণ স্থান হলো মূর্ধা। আর দন্ত স বলছে কি আমার উচ্চারণ স্থান হচ্ছে দন্ত, অর্থাৎ তার উচ্চারণ স্থান কি দন্ত ধ্বনি। কথা বুঝেছেন? তাহলে আমি নিচের বর্ণগুলোর উচ্চারণ স্থানের কথা বলছি। অন্তস্থ জ, অন্তস্থ, এই দুইটার উচ্চারণ স্থান বর্গীয় জ। জ মানে বর্গীয় জ, ঠিক আছে। এরপরে দেখেন বলছি র আর ল হচ্ছে দন্ত ধ্বনি, আর এদিকে তালব্য স বলছি তালব্য ধ্বনি, মূর্ধন্য স বলছি মূর্ধা ধ্বনি, দন্ত স বলছি দন্ত ধ্বনি। এই যে হ দেখতে পাচ্ছেন, এই হ টারে বলবেন কি? এই হ টারে বলবেন কণ্ঠ নালীয় ধ্বনি। কি ধ্বনি? কণ্ঠ নালীয় ধ্বনি, কণ্ঠ নালীয় ধ্বনি। আচ্ছা, কণ্ঠ নালীয় ধ্বনি। এরপর দেখেন আছে কি ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। দেখেন ডয় বিন্দু র মানে কি? ডয়ের নিচে ফোঁটা দেওয়া মানে কি ডয় বিন্দু র। অর্থাৎ এই মানে ড কি ধ্বনি? ড হচ্ছে মূর্ধাধ্বনি। তাহলে ডয় বিন্দু র মূর্ধাধ্বনি। এই ঢয়ের নিচে ফোঁটা দিলে ঢয় বিন্দু র পাওয়া যায়। তাহলে এই যে ড আর ঢ দুইটাই কি ধ্বনি? মূর্ধাধ্বনি, মূর্ধাধ্বনি। তাহলে আপনি নিচের গুলোর সাথে উপরের গুলো কম্পেয়ার করবেন, তুলনা করবেন, মেলাবেন, মিলিয়ে মিলিয়ে আপনি এটা উত্তর করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে ডয় বিন্দু র ঢয় বিন্দু র সমান কি? ডয় বিন্দু র ঢয় বিন্দু র সমান হচ্ছে এই যে ড ঢ, অর্থাৎ মূর্ধাধ্বনি। এরপর দেখেন খণ্ডত। খণ্ডত মানে কি? খণ্ডত মানে
খুবাইব আলম, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই। হ্যাঁ, উপরের সারিতে হয়নি কেন? আপনার এটা আমি বুঝি নাই, প্রশ্নটা আরেকবার একটু করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন। এরপরে দেখেন, এখানে আছে খণ্ডত। খণ্ডত মানে কি? খণ্ডত মানে হলো তয় হসন্ত। তয় হসন্ত মানে হলো খণ্ডত। এরপরে দেখেন অনুস্বার। অনুস্বার মানে কি? অনুস্বার মানে হচ্ছে হসন্ত। এই যে উটা কি ধ্বনি? কণ্ঠধ্বনি। তাহলে এই অনুস্বারও কণ্ঠধ্বনি হবে। আর বিসর্গটা কার রূপ? এই বিসর্গটা হচ্ছে হয়ের খণ্ডরূপ। হয়ের খণ্ডরূপ হচ্ছে বিসর্গ। আর এদিকে চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই। ঠিক আছে, চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই। এই বর্ণগুলো উপরের সারিতে হয়নি কেন? এখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণগুলোকে উপরের সারিতে দেয়নি কেন? এটা তিনি জানেন, আমি জানি না। তাহলে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী 39টা বর্ণকে দেখলাম। কথা কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে দেখেন, এখানে যে ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে, বর্গের যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোকে আমরা 5টি ভাগে বিভাজন করছি। অন্যদিকে নিচের যে বর্ণগুলো আছে, আমরা সেগুলোরও কি করছি? উচ্চারণ স্থানটা বের করেছি। যদি আমাদের প্রশ্ন করে বর্গীয় জ, সরি অন্তস্থ জ, অন্তস্থ জ, হ্যাঁ, কোথা থেকে উচ্চারিত হয়, তাহলে সেটা আমরা বলবো তালব্য থেকে উচ্চারিত হয়, অর্থাৎ এটা তালব্য ধ্বনি। ওকে, সরি তালব্য বর্ণ। রটা কোন বর্ণ? রটা, র, ল, এটা হচ্ছে মূর্ধা বর্ণ। কথা বোঝা গেল? কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন বলেন? তালব্য স তালব্য ধ্বনি, মূর্ধন্য স মূর্ধা ধ্বনি, দন্ত স দন্ত ধ্বনি, এই কথাগুলো বলেছি। আচ্ছা, এরপরে আসেন দেখেন। আচ্ছা, এখন আমরা দুইটা দিক থেকে দেখব। একটা হচ্ছে বাতাসের তীব্রতা, বাতাসের তীব্রতার দিক থেকে। আরেকটা হচ্ছে ষড়যন্ত্রের, ষড়যন্ত্রের বা ষড়তন্ত্রের অনুরণনের উপর ভিত্তি করে। আচ্ছা, আরেকবার কোনটা বলবো? তহিদুল আবির, আরেকবার কোনটা বলবো আমি? দন্ত বলেছি, র ল দন্ত ধ্বনি। র ল কে দন্ত ধ্বনি বলেছি। নতুন ব্যাকরণে র ল কে দন্ত ধ্বনি বলা হয়েছে, এজন্য দন্ত ধ্বনি বলেছি।
ঠিক আছে, দন্ত ধ্বনি। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আমরা এবার যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে আমরা বাতাসের তীব্রতা আর স্বরতন্ত্রের অনুরণনের উপর ভিত্তি করে দুইটি ভাগে ভাগ করব। যদি বাতাসের তীব্রতার দিক থেকে দেখি তাহলে একটা হবে অল্প প্রাণ। কি প্রাণ? অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি? কম বাতাস। আরেকটা হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ মানে কি? মহা মানে বেশি, প্রাণ মানে বাতাস, মহাপ্রাণ। একটা হচ্ছে অঘোষ। অঘোষ, আরেকটা হচ্ছে কি? ঘোষ। অঘোষ আর আরেকটা কি? ঘোষ। তাহলে দেখেন একটা হচ্ছে অঘোষ, আরেকটা কি বলছি? ঘোষ বলেছি, ঘোষ। একটা বলেছি কি? অল্প প্রাণ, মহাপ্রাণ। আরেকটা বলেছি ঘোষ, অঘোষ। দেখেন এই যে 25টা বর্ণ, এই 25টা বর্ণের এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছি অন্তস্থ জ সমান, অন্তস্থ জ সমান অন্তস্থ। দেখেন অন্তস্থ জয়ের নিচে ফোঁটা দিলে কি পাওয়া যায়? অন্তস্থ জয়ের নিচে ফোঁটা দিলে অন্তস্থ পাওয়া যায়। এই অন্তস্থ জ সমান কি? বর্গীয় জ। অর্থাৎ এই অন্তস্থ জ, অন্তস্থ, এই দুইটার উচ্চারণ স্থান কি? এই দুইটার উচ্চারণ স্থান হচ্ছে বর্গীয় জ। আপনাদেরকে আমি এই কথাটা বলেছি। তারপরে বলেছি রল হচ্ছে দন্ত ধ্বনি, এটা বলেছি। তারপরে বলেছি তালব্য স হচ্ছে তালব্য ধ্বনি, তালব্য স, সে নিজেই নিজের পরিচয় করে দিচ্ছে, সে হচ্ছে তালব্য স। এই বলছে আমি মূর্ধন্য মূর্ধন্য স, আর এ বলছে আমি দন্ত স। তাহলে দেখেন তারা নিজেরাই নিজেদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। আর হকে বলেছি কণ্ঠনালীয়, কণ্ঠনালীয়। আর এই যে ডয় বিন্দু র মানে কি? এই যে ডয়ের নিচে ফোঁটা দিলে ডয় বিন্দু র পাওয়া যায়। তাহলে ড কি ধ্বনি? ড হচ্ছে ছিল মূর্ধাধ্বনি, তাহলে ডয় বিন্দু র মূর্ধাধ্বনি। এই যে ঢ, ঢয়ের নিচে ফোঁটা দিলে ঢয় বিন্দু র পাওয়া যায়। এই জন্য বলছি এই যে ঢয়ের উচ্চারণ স্থান আর ঢয় বিন্দু র এর উচ্চারণ স্থান একই জায়গা, অর্থাৎ এটাও মূর্ধাধ্বনি। তারপরে খণ্ডতয়ের কথা বলেছি, তয়ের খণ্ডরূপ। এই যে ত, এই তকে যখন আপনি হসন্ত দেবেন, তয়ের নিচে যখন হসন্ত দেবেন সেটা অটোমেটিক খণ্ডত হয়ে যাবে। এই জন্য বলেছি খণ্ডতার উচ্চারণ স্থান হচ্ছে ত, খণ্ডতার উচ্চারণ স্থান ত। আর এই যে অনুস্বারের কথা বলেছি, অনুস্বার মানে হইলো কি? উ হসন্ত। আর বিসর্গ মানে বলেছি কি? হ হসন্ত। আর চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই। অনুস্বারটা হবে, অনুস্বার কি উ না? তাহলে উ কি ধ্বনি? কণ্ঠধ্বনি। একটু ঠান্ডা মাথায় বুঝবেন, হ্যাঁ, কনফিউজড হবেন না, একটু ঠান্ডা মাথায় বুঝবেন, আশা করছি সমস্যা থাকবে না। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে আমি যেটা বলছিলাম, অল্প প্রাণ মহাপ্রাণ, ঘোষ অঘোষ। ঠিক আছে, অল্প প্রাণ মহাপ্রাণ কোনগুলো? অল্প প্রাণ হচ্ছে যে সকল বর্ণ উচ্চারণের সময় বাতাস কম বের হয়। যেমন আপনি যখন ক উচ্চারণ করবেন বাতাস কম বের হবে, খ উচ্চারণ করলে বাতাস বেশি বের হবে, গ উচ্চারণ করলে বাতাস কম বের হবে, ঘ উচ্চারণ করলে বাতাস বেশি বের হবে, উ উচ্চারণ করলে বাতাস কম বের হবে। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় বাতাস কম বের হয় সেটাকে অল্প প্রাণ বলছি, আর বাতাস বেশি বের হয় সেটাকে বলছি মহাপ্রাণ। এখন দেখেন অল্প প্রাণ কোনগুলো? অল্প প্রাণ হচ্ছে বেজোর বর্ণগুলো, অর্থাৎ এই যে ক, গ, উ, অর্থাৎ 1, 3, 5, এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর মহাপ্রাণ কোনগুলো? মহাপ্রাণ মানে বেশি বাতাস। বেশি বাতাস মানে মনে রাখবেন 2 4 মানে জোর। কি? 2 4 মানে কি? জোর। অর্থাৎ মহাপ্রাণ মানেই জোর, অল্প প্রাণ মানেই কি? বিজোর বর্ণ। এরপরে আসেন দেখেন, এরপরে আসেন দেখেন এই যে অঘোষ বর্ণ। অঘোষ বর্ণ কোনগুলো? প্রথমের যে দুইটা বর্ণ আছে 1 আর 2, এই 1 আর 2 হচ্ছে অঘোষ। আর ঘোষ কোনগুলো? ঘোষ হচ্ছে 3 4 5, 3 4 5, 3 4 5কে আমরা ঘোষ বলবো। সহজভাবে নিবেন, অল্প প্রাণ মানে বিজোর বর্ণ, মহাপ্রাণ মানে জোর বর্ণ, আর অঘোষ মানে 1 2, ঘোষ 3 4 5, ঘোষ হচ্ছে 3 4 5। এবার আপনি দেখেন এই যে আপনাকে যদি বলা হয় ছ, এই ছটা কোন বর্ণ? তাহলে কি হবে? 1 2, তার মানে এটা অঘোষ, তাহলে হচ্ছে অঘোষ। এবার দেখেন
দুই নম্বর হচ্ছে জোর। জোর মানে মহাপ্রাণ, তাহলে অঘোষ মহাপ্রাণ। দেখেন, আপনাকে যদি বলা হয় এই যে ঢ, ঢ কি বর্ণ? ঢ কত নম্বর? 4 নম্বর। 3, 4, 5 মানে কি? ঘোষ। আবার 3 মানে কি? বেজোর। বেজোর হলো অল্প প্রাণ, তাহলে ঘোষ অল্প প্রাণ। কথা বুঝতে পেরেছেন? এইভাবে এই শব্দগুলোর উত্তর করবেন, এইভাবে এই শব্দগুলো প্রশ্ন করা হবে। কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ, কোনটি অল্প প্রাণ অঘোষ বর্ণ, কোনটি মহাপ্রাণ ঘোষ বর্ণ, এইভাবে প্রশ্ন করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? দেখেন, আচ্ছা, নাসিক্য বর্ণের আলোচনা পরে করছি, আগে ঘোষ অঘোষ অলপ্রাণ মহাপ্রাণটা বুঝে নেন। দেখেন, আমি বলেছি যে এই যে প্রথম যে দুইটা বর্ণ 1 আর 2, এই দুইটাকে বলেছি কি? এই দুইটাকে বলেছি অঘোষ। 3, 4, 5 এই দুইটাকে বলেছি কি? ঘোষ। অর্থাৎ এই যে গ ঘোষ, ঘ ঘোষ, উ ঘোষ, বর্গীয় জ, ঝ, ইয় ঘোষ, ড ঢ মূর্ধন্য ঘোষ, দ ধ দন্তন্য ঘোষ, ব ব ভ ম ঘোষ। আর এদিকে ক খ চ ছ ট ঠ ত থ প ফ, এই প্রথম যে দুইটা বর্ণ, এই দুইটা বর্ণকে ঘোষ অঘোষ বর্ণ বলেছি। অঘোষ বর্ণ না বুঝার তো কিছু নেই এখানে। হ্যাঁ, একটু মাথা খাটাবেন আর একটু আহ সহজ ভাবে নিবেন। হ্যাঁ, মানে সিরিয়াস হবেন না, সিরিয়াস হইলেই বুঝবেন না। আচ্ছা, বলছেন ক খ কেন অঘোষ আর গ ঘ ঞ ও কেন অঘোষ, সেটা বুঝেন নাই। আচ্ছা, দেখেন, আমাদের যে ভোকাল ফর্দ বা এই যে স্বর যন্ত্র আছে, স্বর যন্ত্র, অর্থাৎ আহ আপনারা দেখে থাকবেন ছেলেদের গলায় একটু উঁচু জায়গা আছে, এই উঁচু জায়গাটাকে বলা হয় স্বর যন্ত্র। বলা হচ্ছে যে এই স্বর যন্ত্র যখন অনুরণন করে, মানে একটু কম্পিত হয়, তখন সেটাকে বলা হয় ঘোষ। আর যখন কম্পিত হয় না, তখন সেটাকে বলা হয় অঘোষ। আসলে আমি আপনাদের ক্লাসটা একটু দ্রুত শেষ করতে চাচ্ছি, কিন্তু আপনারা কোশ্চেনের উপরেই রেখেছেন। না, আমি একটু অসুস্থ, ঠিক আছে? আমি আজ 3 দিন 3 দিন ধরে জ্বরে, ভয়াবহ জ্বরে আক্রান্ত। হ্যাঁ, কথা বুঝেছেন? এই জ্বরের কারণে মানে আমি খুব মানে কষ্ট করে দাঁড়িয়ে থেকে আপনাদের ক্লাসটা নিচ্ছি। হ্যাঁ, মানে খুব মানে নিজের উপরে জুলুম করে। এই জন্য আমি চাচ্ছি যে একটু শর্টকাটে আপনাদেরকে একটু বুঝিয়ে দেই যে অল্প প্রাণ মানে 1, 3, 5, মহাপ্রাণ মানে 2, 4, অঘোষ মানে 1, 2, ঘোষ মানে 3, 4, 5, যাতে আপনারা উত্তর করতে পারেন। ঠিক আছে? তো
তো যাই হোক, কোশ্চেন যেহেতু করেছেন বলি, অঘোষ হচ্ছে না না না, সরি বলার কিছু নেই, ঠিক আছে, আপনার জানার অবশ্যই রাইটস আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে অঘোষটা বলা হচ্ছে কি, অঘোষ বলা হচ্ছে এই যে ভোকাল ফর্ড বা স্বরযন্ত্র, এটা যখন অনুরণিত হয় না, অর্থাৎ কম্পন দেয় না, তখন সেটাকে বলা হয় অঘোষ। আর যখন কম্পন দেয় তখন সেটাকে বলা হয় ঘোষ। কিন্তু আমার আসলে বুঝে আসে না কখন কম্পন দেয়, কিভাবে কম্পন দেয় আর কিভাবে কম্পন দেয় না, ঠিক আছে, এটা আসলে আমারও বুঝে আসে না। আচ্ছা যাই হোক, এখন যেহেতু কোশ্চিন আসে, সুতরাং আমরা পড়বো, হ্যাঁ, যে এটা হচ্ছে অনুরণন দেয় আর অনুরণন দেয় না। যেগুলোতে দেয় সেগুলো হচ্ছে ঘোষ, আর যেগুলোতে দেয় না সেগুলো হচ্ছে অঘোষ, ঠিক আছে, এইভাবে আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে দেখেন, লক্ষ্য করেন, তাহলে এই জায়গাতে আমি বলছি কি, অঘোষ হচ্ছে 1 2 আর ঘোষ হচ্ছে 3 4 5। এখন কথা হলো, এই যে ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে আমরা সহজেই বের করতে পারছি, প্রথম দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। 1 3 5 বেজোর বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ, জোর বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ। কিন্তু যদি আপনার প্রশ্ন আসে এই যে নিচে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো সম্পর্কে, তাহলে আপনি কি উত্তর করবেন, কি উত্তর করবেন? দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে অন্তস্থ জ, অন্তস্থ জ মানে আপনাকে আমি একটু আগেই দেখিয়েছিলাম, দেখেন, অন্তস্থ জ এর নিচে ফোঁটা দিলে অন্তস্থ পাওয়া যায়, তাই না? আর এগুলোর উচ্চারণ স্থান কি, বর্গীয় জ। অর্থাৎ আপনি এবার দেখেন তো, এই বর্গীয় জ কত নম্বর? এই বর্গীয় জ হলো 3 নম্বর। অর্থাৎ এদের বৈশিষ্ট্য হচ্ছে 3 নম্বরের মতো। এখন বলেন তো 3 নম্বরটা কি ঘোষ না অঘোষ? নিশ্চয় ঘোষ। এরপর দেখেন 3 নম্বরটা অল্প প্রাণ না মহাপ্রাণ? নিশ্চয় অল্প প্রাণ। তাহলে এই যে অন্তস্থ জ আর অন্তস্থ, এই দুটো হচ্ছে অল্প প্রাণ ঘোষ বর্ণ, অল্প প্রাণ ঘোষ বর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, এই যে র আর ল, দেখেন এই যে র, এই র সমান কি, র সমান হচ্ছে ব। এই যে ব, এই বয়ের নিচে যদি আমরা ফোঁটা দেই তাহলে কি পাবো, র পাবো, র পাবো। তাহলে এই যে বয়ের নিচে ফোঁটা দিলে র পাচ্ছি। এই বটা কত নম্বর দেখেন তো, 1 2 3, এই বটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর মানে কি, 3 নম্বর মানে হলো বেজোর অল্প প্রাণ, এবং এটা কি বর্ণ, ঘোষ বর্ণ। তাহলে এই রটাকে আমরা বলবো কি, অল্প প্রাণ ঘোষ বর্ণ। আবার দেখেন এই যে ল, এই ল বর্ণটাকে আপনি ওপরের বর্ণগুলোর সাথে মিলিয়ে দেখেন তো, মেলে কিনা? দেখবেন যে মেলবে না। কারণ এই যে আপনি র কে মিলাচ্ছেন বয়ের সাথে, অন্তস্থ জকে মিলাচ্ছেন বর্গীয় জয়ের সাথে, কিন্তু এই ল কে আপনি মিলাতে পারবেন না। তখন আপনি কি করবেন? তখন আপনার কাজ হচ্ছে একটাই, সেটা কি, সেটি হলো এই ল কে আপনি নাম্বারিং করবেন। অর্থাৎ এই অন্তস্থ জ যদি 1 নম্বর হয়, তারপরে র হবে 2 নম্বর, আর এই ল হবে 3 নম্বর। অর্থাৎ এই ল এর অবস্থান তখন 3। 3 মানে কি, এই যে ল, এই ল হচ্ছে 3। 3 মানে কি, 3 মানে হলো ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ। আপনারা নোট করবেন কিন্তু, হ্যাঁ, নয়তো ভুলে যাবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে তালব্য স, দেখেন আপনারা উচ্চারণে পড়ে থাকবেন 300 সমান, 300 সমান কি, 300 সমান হচ্ছে তালব্য স। এখন দেখেন তো তালব্য স এর অবস্থান কত নম্বর? তালব্য স এর অবস্থান হচ্ছে 1 নম্বর। অর্থাৎ এই সবার অবস্থান হচ্ছে 1 নম্বর। অর্থাৎ 300 সমান তালব্য স। তালব্য স যেহেতু 1 নম্বর, তাহলে তালব্য স 1, মূর্ধন্য স 1, দন্ত স 1। এখন দেখেন এই 1 নম্বরটা কি, 1 নম্বরটা হচ্ছে অঘোষ। এই দেখেন 1 নম্বরটা কি, 1 নম্বরটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। দেখেন এই যে অঘোষ এবং এই যে অল্প প্রাণ, অর্থাৎ এই তিনটা সর্বদা অল্প প্রাণ অঘোষ, ঠিক আছে। তারপরে দেখেন এই যে হ, এই হ কে দেখেন তো আপনি উপরের গুলোর সাথে মিলাইতে পারেন কিনা? মিলাইতে পারবেন না, কারণ উপরের গুলোর সাথে এর কোনো মিল নাই। তাহলে এইটাকে আমরা এখানে নাম্বারিং করে দেবো 1 2 3 4। অর্থাৎ হয়ের অবস্থান কত, হয়ের অবস্থান হলো 4। তাহলে আপনি লিখবেন হ সমান কি 4। এখন যদি 4 হয়, তাহলে এই হ যদি 4 হয় তাহলে এটাকে কি বলবো, ঘোষ না অঘোষ? নিশ্চয় ঘোষ। অল্প প্রাণ না মহাপ্রাণ? নিশ্চয় মহাপ্রাণ। তাহলে হয়ের অবস্থান হচ্ছে ঘোষ মহাপ্রাণ বর্ণ। কথা বুঝেছেন? এইভাবে এইগুলোরে আপনারা মিলায় মিলায় পড়বেন। এরপরে দেখেন পরে আছে কি ডয় বিন্দু র। দেখেন এই যে ডয় বিন্দু র যেটা, এই ডয় বিন্দু র মানে কি, এই ডয়ের নিচে যদি আপনি ফোঁটা দেন, এই যে ড, এই ডয়ের নিচে যদি আপনি ফোঁটা দেন, তাহলে এই যে ডয়ের নিচে যদি ফোঁটা দেন তাহলে আপনি ডয় বিন্দু র পাবেন। এখন বলেন তো এই ড কত নম্বর? ড হচ্ছে দেখেন 3 নম্বর। এটা হচ্ছে তিন 3 নম্বর। দেখেন ঢয় বিন্দু র,
ঢয় বিন্দু র মানে কি ঢ, এই ঢয়ের নিচে ফোঁটা দেবেন, ঢয় বিন্দু র পাবেন। এখন বলেন তো ঢ কত নম্বর? ঢ দেখেন 4 নম্বর, অর্থাৎ এই যে 4, অর্থাৎ ঘোষ মহাপ্রাণ বর্ণ। তারপর দেখেন এই যে খণ্ডত, এই খণ্ডত মানে কি? খণ্ডত মানে হচ্ছে ত। তাহলে ত কত নম্বর দেখেন, এই যে ত, ত হচ্ছে 1 নম্বর। তাহলে 1 নম্বর মানে কি? অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। এরপরে দেখেন অনুসার, এই অনুসারটা কত নম্বর দেখেন? অনুসার হচ্ছে এই যে উঁর অবস্থান, উঁ। তাহলে উঁ কত নম্বর? উঁ হচ্ছে 5 নম্বর। তাহলে 5 নম্বরটা কি? অল্প প্রাণ। 5 নম্বরটা কি? ঘোষ। তাহলে ঘোষ অল্প প্রাণ। এরপরে দেখেন এই যে বিসর্গ, এই বিসর্গটার উচ্চারণ স্থান কোথায়? এই বিসর্গটার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ দেখবেন, এই বিসর্গ হচ্ছে হয়ের বিপরীত, হয়ের বিপরীত, অর্থাৎ বিসর্গ সমান কি? বিসর্গ হচ্ছে হয়ের বিপরীত। এই হ কত নম্বর ছিল? হ ছিল 4 নম্বর। 4 নম্বর মানে কি? ঘোষ মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ। কিন্তু বিসর্গর ক্ষেত্রে হয়ের বিপরীত হবে। হ যদি মহাপ্রাণ হয়, বিসর্গ সরি, হ যদি মহাপ্রাণ হয় বিসর্গ হবে অল্প প্রাণ। হ যদি ঘোষ হয় বিসর্গ হবে অঘোষ। তাহলে বিসর্গটা হচ্ছে হয়ের উল্টো। দেখেন আপনি কেন, আপনি কি স্টেজে মারবেন? ব্যাপারটা কি এরকম? মানে আপনি কি স্টেজে মারবেন? আপনি তো প্র্যাকটিস করবেন, তাই না? আপনি কয়েকদিন প্র্যাকটিস করেন, আপনি পারবেন। এটা আহামরি কঠিন কিছু না। হ্যাঁ, আপনি তো আর পরীক্ষার হলে আপনি বর্ণগুলো লিখবেন না। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি মেলাবেন। দেখবেন অনুসার কার রূপ? উঁর রূপ। উঁ কত নম্বর? 5 নম্বর। 5 নম্বর হলে কি হয়? অল্পপ্রাণ, ঘোষ। আপনি এইভাবে মেলাবেন। কথা বুঝেছেন মাহমুদা রহমান? আচ্ছা, তাহলে দেখেন আমি যে বিষয়টা বলছি আপনাদেরকে কিন্তু অন্যান্য, আমি অন্যান্য অনেক টিচারের দেখেছি, তারা কিন্তু এই নিচের গুলা মুখস্থ করায়। আসলে মুখস্থ করার কিছু না, আপনি নিচের গুলা উপরের গুলোর সাথে মেলান। যদি মেলে তাহলে ওইভাবে পড়বেন, আর যদি না মেলে আপনি নাম্বারিং করবেন, কাজ শেষ। তাহলে দেখেন তো, মানে বিষয়টা কি বুঝেছেন? আর চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই। এই যে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দুর কোনো উচ্চারণ নাই, ঠিক আছে? আমি দেখেন এই বিসর্গের কথা বলেছি কি? হয়ের উল্টো, হ যদি মহাপ্রাণ হয় বিসর্গ হবে অল্প প্রাণ, হ যদি ঘোষ হয় বিসর্গ হবে অঘোষ। এই কথাটা আমি বলেছি। কথা বুঝেছেন? কথা কি বুঝেছেন? একটু আওয়াজ দেবেন। প্রয়োজন একটা স্ক্রিনশট নিয়ে নেন এই পেজটার। হুম, একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আমার মনে হয় স্ক্রিনশট নেওয়া আপনাদের কমপ্লিট। ওকে, এরপরে আসেন। দেখেন এবার আমরা উচ্চারণের প্রকৃতি বা বৈশিষ্ট্য শিখব। দেখেন ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত বর্ণ কয়টা? 25টা। ধ্বনি কয়টা? 23টা। এই কথাটা আপনাদেরকে শুরুতে বলেছি। এর মধ্যে দেখেন এই যে ক, খ, গ, ঘ, এই কয়েকটা বর্ণ উচ্চারণ করার সময় বাতাস মুখ দিয়ে বের হয়। যখনই আপনি উ উচ্চারণ করবেন বাতাসটা মুখ এবং নাক দুই জায়গা দিয়ে বের হবে। অর্থাৎ এই যে 5 নম্বর বর্ণ, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাস মুখ এবং নাক উভয় জায়গা দিয়ে বের হয়। অর্থাৎ এই 5 নম্বর বর্ণগুলো, এই জন্য এই 5 নম্বর বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য বর্ণ। ওকে, নাসিক্য বর্ণ বলে। আর এদিকে দেখেন এই যে ক থেকে ঘ পর্যন্ত, চ থেকে ঝ পর্যন্ত, ট থেকে ঢ পর্যন্ত
আর এদিকে ত থেকে ধ পর্যন্ত, প থেকে ভ পর্যন্ত যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলো উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস শুধু মুখ দিয়েই বের হয়, শুধু মুখ দিয়ে বের হয়। এই জন্য এই 20টা বর্ণকে বলা হয় কি, 20টা বর্ণকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট, স্পৃষ্ট ব্যঞ্জন। কি বলা হয়? স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। তাহলে 20টা বর্ণকে কি বলছি? স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। আর এই যে এই 5টা বর্ণকে বলছি কি নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য বর্ণ। তাহলে দেখেন, আচ্ছা, তাহলে দেখেন একটা ব্যাপার হলো, লক্ষ্য করেন এই জায়গাতে আমি বলছি কি, যে এই ক থেকে উ ম পর্যন্ত 25টি বর্ণের মধ্যে এই যে প্রথম 4টি করে যে 20টা বর্ণ আছে, এগুলোকে বলছি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন। আর এইদিকে যে 5টা বর্ণ আছে, এটাকে বলছি নাসিক্য বর্ণ। এখন দেখেন তো, এই নাসিক্য বর্ণ 5টার মধ্যে ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে দেখেন 3টা। এই যে রেড যেগুলো, সেগুলো হচ্ছে ধ্বনি। আর এই যে ইউ আর মূর্ধন্য, এই দুটো হচ্ছে বর্ণ। এই দুটো নাসিক্য বর্ণ, এদের কোনো উচ্চারিত রূপ নাই। তাহলে আপনাকে যদি এখন প্রশ্ন করে যে নাসিক্য ধ্বনি কয়টি, একটু নোট করবেন। নাসিক্য ধ্বনি, নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি। কয়টি? 3টি। কোন 3টি? ইও, ন আর ম। ইও, দন্তন্য, ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। আর যদি বলা হয় নাসিক্য বর্ণ কয়টি, নাসিক্য বর্ণ কয়টি, তাহলে উত্তর হয়ে যাবে 60টি। কয়টি? 60টি। কেন 60টি? এই যে এখানে আছে 5টি, আর এইখানে যে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু আর এই যে অনুস্বার, এই অনুস্বার উমর খণ্ডরূপ, এই জন্য এই দুইটাকেও নাসিক্য বর্ণ বলা হচ্ছে। তাহলে নাসিক্য বর্ণ কয়টি? 60টি। আর নাসিক্য ধ্বনি কয়, সরি, নাসিক্য বর্গে নাসিক্য বর্ণ কয়টি? ক থেকে ম পর্যন্ত এটা হচ্ছে বর্গীয় বর্ণ। আর এই বর্গীয় বর্ণে নাসিক্য বর্ণ কয়টি? বর্গে নাসিক্য, বর্গে নাসিক্য বর্ণ, বর্গে নাসিক্য বর্ণ কয়টি? বর্গে নাসিক্য বর্ণ 5টি। 5টি। এই 5টি কোনটা? এই যে এই কয়েকটা। আর যেখানে 60টি বলছি, এই যে 5টি, এই 5টি এর সাথে যুক্ত হবে অনুস্বার, আর এটা হচ্ছে চন্দ্রবিন্দু। এই যে 5 আর 2 7, এই 7টাকে বলা হচ্ছে মোট নাসিক্য বর্ণ বা নাসিক্য বর্ণ। ওকে, সবাই কি বুঝেছেন? তাহলে নাসিক্য বর্ণ মোট 60টি। আর বর্গে নাসিক্য বর্ণ কয়টি? বর্গে নাসিক্য বর্ণ 5টি। আর যদি নাসিক্য ধ্বনির কথা বলা হয়, তাহলে 3টি। আচ্ছা, ওকে, এবার আসেন, এই যে 20টা বর্ণকে বলছি কি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন, ওই 5টাকে বলছি নাসিক্য বর্ণ। আর 5টার মধ্যে 3টাকে বলছি নাসিক্য ধ্বনি। হ্যাঁ, ধ্বনি হচ্ছে ওই কয়েকটা, আর বর্ণ হচ্ছে 60টি, আর বর্গে হচ্ছে 5টি। এই হচ্ছে নাসিক্যর সমাচার আর কি। ওকে, আচ্ছা, বুঝেছেন? যাই হোক, আমরা বুঝতে পেরেছি। ওকে, এবার দেখেন তাহলে, এই যে এবার আমরা যদি বর্গের বাইরে চলে আসি, চলে আসলে দেখবেন আছে কি অন্তস্থ জ, র, ল। ঠিক আছে, এই কয়েকটা বর্ণকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন। কি ব্যঞ্জন? অন্তস্থ ব্যঞ্জন। অন্তস্থ ব্যঞ্জন, অন্তস্থ ব্যঞ্জন বলা হয়। এখন কথা হলো, এই 3টা আছে বর্গে, মানে বর্ণমালায় অন্তস্থ ব্যঞ্জন কয়টা? বর্ণমালায় অন্তস্থ ব্যঞ্জন 3টা। তবে যদি বলা হয় শুধু অন্তস্থ ব্যঞ্জন কয়টা, অন্তস্থ ব্যঞ্জন কয়টা, যদি শুধু অন্তস্থ ব্যঞ্জনের কথা বলা হয়, অন্তস্থ বর্ণ বা ব্যঞ্জন যদি বলা হয়, তাহলে উত্তর হবে 4টা। কি কি? অন্তস্থ জ, র, ল, ব, এই 4টা। এই বটা আমাদের বর্ণমালাতে নেই, কিন্তু ভাষাতে আছে। ঠিক আছে, অন্তস্থ ব্যঞ্জন এটা কোথায়? এটা হচ্ছে বর্ণমালায়। বর্ণমালায় কয়টি? বর্ণমালায় হচ্ছে 3টি। আর ভাষায় কয়টি? ভাষায় হচ্ছে 4টি। ভাষায় 4টি। ভাষায় কয়টি? 4টি।
কথা বুঝেছেন? ভাষায় হচ্ছে চারটি, আর যদি আমি বলি আহ বর্গে মানে বর্ণমালায় কয়টি, বর্ণমালায় হবে তিনটি। আর ভাষায় যদি বলি বা শুধু যদি বলি অন্তস্থ বর্ণ কয়টি, তাহলে উত্তর হবে কয়টি? চারটি। আর বর্ণমালায় বললে তখন উত্তর হবে তিনটি। আচ্ছা, এরপরে আসেন, এই যে তিনটা স আছে দেখেন, বা আমরা র কে একটু দেখি। র, এই রটাকে বলা হয় কি ধ্বনি? এই রটাকে বলা হয় কম্পন জাত ধ্বনি, কম্পন জাত, কম্পন জাত। আর ডয়বিন্দু র আর ধয়বিন্দু র, এই দুটাকে বলা হয় কি? এই দুটাকে বলা হয় তারণ জাত, তারণ জাত। আর লকে বলা হয় কি? লকে বলা হয় পার্শ্বিক ধ্বনি, পার্শ্বিক ধ্বনি বা তরল বর্ণ, বা কি? তরল বর্ণ, তরল বর্ণ বলা হয়। তাহলে দেখেন, আমি এই জায়গাতে কয়েকটা তথ্য দিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে কি বলেছি যে এই যে এগুলো, এগুলো হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন। তারপরে বলেছি এই যে র, রটা হচ্ছে তারণজাত, সরি কম্পনজাত। আর যে ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, এই দুটো হলো তারণজাত। আর এই যে ল, এই লটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি বা তরল বর্ণ। এখন দেখেন এই যে ল, এই লকে পার্শ্বিক ধ্বনি বলা হচ্ছে কেন? আমরা যখন ল উচ্চারণ করি তখন জিহ্বাটা আমাদের চিকন হয়ে যায়, সরু হয়ে যায়, তখন জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয়। এই জন্য এটাকে বলছি কি? এই জন্য এটাকে বলছি পার্শ্বিক ধ্বনি। এই জন্য বলছি কি? পার্শ্বিক ধ্বনি। বুঝেছেন? আচ্ছা, এরপরে বলছি কি, র ল কখন দন্ত বর্ণ হবে? দেখেন, ওইটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান। দেখেন, আমি আবারও রিপিট করি, একটা হচ্ছে ব্যঞ্জনকে চারটি ভাগে ভাগ করা হয়, চারটি ভাগে। একটা হচ্ছে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান মানে কোনটা দন্ত, উচ্চারণ স্থান মানে কোনটা দন্ত, কোনটা আপনার হচ্ছে কণ্ঠ, এরকম যেটা, সেটা উচ্চারণ স্থান। দুই নম্বরে হচ্ছে বায়ু তীব্রতা, তীব্রতা। তিন নম্বর হচ্ছে আহ স্বরতন্ত্রের বা স্বরযন্ত্রের অনুরণন। আরেকটা হচ্ছে কি, উচ্চারণের প্রকৃতি, বা এটার বৈশিষ্ট্য বলা যায়। এটা হচ্ছে তার বংশগত স্থান, মানে তার পরিচয়, পরিচয়, সে কোথায় থেকে জন্ম লাভ করেছে, সেটা হচ্ছে উচ্চারণ স্থান। তারপরে বাতাসের তীব্রতা, মানে ওই যে অল্প প্রাণ মহাপ্রাণ বলছেন না, এটা হচ্ছে বাতাসের তীব্রতা, বায়ু প্রবাহ, মাত্রা আর কি। আর অনুরণনটা কি? ওই যে বলছেন ঘোষ অঘোষের দৃষ্টিকোণ থেকে। আর উচ্চারণের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা কি? এই যে এখন বলতেছেন স্পর্শ ব্যঞ্জন, নাসিক্য ধ্বনি, এগুলো তাদের বৈশিষ্ট্য। ঠিক আছে? ওইটা হচ্ছে উচ্চারণ স্থান, আর এটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি। এই দুইটা হচ্ছে আলাদা জিনিস। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন দেখেন, আমরা যেটা পড়ছিলাম, দেখেন এখানে আছে কি তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ। এই চারটা বর্ণের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো কি?
উষ্মধ্বনি, উষ্মধ্বনি তিনটা, উষ্ম বর্ণ চারটা। উষ্মধ্বনি অর্থাৎ উচ্চারণের সময় মুখ থেকে গরম বাতাস বের হয়, হ্যাঁ, বাতাসটা বের হওয়ার সময় ঘর্ষণ খেতে খেতে বের হয়, এই জন্য এদেরকে ঘর্ষণজাত ধ্বনিও বলে। তো এই যে উষ্ম ধ্বনি বা উষ্ম বর্ণ কয়টি? তিনটি চারটি। কোনগুলো? তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। দেখেন এই জায়গাতে যে চারটা বর্ণ লিখেছি, এই চারটা বর্ণের মধ্যে এখানে যে বর্ণটা আছে দেখেন, এখানে যে বর্ণটা আছে এই মূর্ধন্য ষ, এই মূর্ধন্য ষ কিন্তু বর্ণ, ধ্বনি না। এই জন্য বলেছি উষ্ম ধ্বনি কয়টি? উষ্ম ধ্বনি তিনটা, কিন্তু উষ্ম বর্ণ কয়টা? উষ্ম বর্ণ হচ্ছে চারটা। বর্ণের বিচারে এরা সব বর্ণ, এই জন্য চারটা। আর ধ্বনির বিচারে এ বাদ যাবে, এই জন্য তিনটা। কথা কি বুঝেছেন? কথা কি বুঝেছেন? আচ্ছা, এবার দেখেন তারপরের যদি আমরা স্টেপে যাই, এবার পরের স্টেপটা কি দেখেন, শীষ বর্ণ। শীষ বর্ণ, শীষ বর্ণটা কি? যে সকল বর্ণ উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো হয়। যদি শীষ ধ্বনি আপনাকে বলে, শীষ ধ্বনি, শীষ ধ্বনির কথা যদি আপনাকে বলে তাহলে উত্তর হবে দুইটা। আর যদি আপনাকে বর্ণের কথা বলে তাহলে উত্তর হবে তিনটা। কেমনে দেখেন, এই যে তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, এই তিনটা বর্ণ উচ্চারণ করার সময় শীষ দেওয়ার মতো ধ্বনি উচ্চারিত হয় বা শীষ দেওয়ার মতো হয়, এই জন্য এদেরকে শীষ ধ্বনি বলে। দেখেন এই যে মূর্ধন্য স, এই মূর্ধন্য স উচ্চারণের সময়, মূর্ধন্য স উচ্চারণের সময় দেখেন, মূর্ধন্য স উচ্চারণের সময় কি হয়? মূর্ধন্য স উচ্চারণের সময় আহ শীষ দেওয়ার মতো হয়, তালব্য স শীষ দেওয়ার মতো হয়, দন্ত স শীষ দেওয়ার মতো হয়। কিন্তু এখন ব্যাপার হচ্ছে এইটা শুধু বর্ণ, আর বাকি দুইটা মানে বর্ণ প্লাস ধ্বনি। এই জন্য বলছি যদি বর্ণের বিচারে দেখি তাহলে তিনটাই হবে, আর যদি ধ্বনির বিচারে দেখি তাহলে তালব্য স দন্ত স হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই আমরা তাহলে এই দুটো দেখেছি, এই দুটাও দেখেছি। এবার দেখেন এই যে অনুস্বার, সরি অন্তস্থ, এই অন্তস্থকে বলা হয় অর্ধস্বর। কিশোর? অর্ধস্বর বা সেমি ভয়েল। অন্তস্থকে অর্ধস্বর বা সেমি ভয়েল বলে। আর এই যে খণ্ডটাকে বলা হয় কি? একমাত্র খণ্ড ব্যঞ্জন। বর্ণমালা একমাত্র খণ্ড ব্যঞ্জন, অর্থাৎ এই খণ্ডতা অর্থ হলো তয়ের নিচে যখন হসন্ত দেওয়া হয়, দেখেন আপনি যদি তকে বিশ্লেষণ করেন তাহলে ত এর নিচে হসন্ত দিলে একটা অ বেরিয়ে যায়, একটা অ বেরিয়ে যায়। এই যে ত, এই ত কিন্তু তখন খণ্ড ত হয়ে যায়, মানে পূর্ণ ত না, খণ্ড ত। এই যে খণ্ড ত এর পরিবর্তে আপনি লিখছেন কি? এই খণ্ড তটা লিখছেন, এই যে খণ্ড ত লিখছেন না, এটাই হচ্ছে কি? খণ্ড ব্যঞ্জন। বর্ণমালাতে একটা ব্যঞ্জনই আছে যেটা খণ্ড ব্যঞ্জন, খণ্ড ত। এই জন্য বলছি কি, এই যে খণ্ড তকে বলছি একমাত্র খণ্ড ব্যঞ্জন বলছি। তারপর দেখেন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটাকে বলছি কি? পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ। এই হচ্ছে আমাদের ব্যঞ্জনের আলোচনা। বলেন কোনো জিজ্ঞাসা আছে কিনা?
ধ্বনি হচ্ছে উচ্চারিত অর্থপূর্ণ আওয়াজ, এটা হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। অর্থাৎ আপনি যে বলছেন ক, এটাকে যখন আপনি লিখছেন, আপনি যখন ক লিখছেন তখন এটা বর্ণ, আর যখন মুখে বলছেন তখন সেটা ধ্বনি। পার্থক্য এতটুকুই। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাইয়া, হ্যাঁ।